আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে সেই গোপালগঞ্জে যেটা মার্চ টু গোপালগঞ্জ যে ঘটনা ঘটে গেল, সেই মার্চ টু গোপালগঞ্জ নিয়ে সেটা নিয়ে কিছু কথা বলব। সেটা হচ্ছে যে আমরা কালকে সবাই দেখেছি যে কি ঘটেছে। সেখানে কর্মসূচি ছিল। অন্যান্য জায়গায় পদযাত্রা থাকলেও সেখানে কর্মসূচি ছিল যে মার্চ টু গোপালগঞ্জ এনসিপির কর্মসূচি ছিল। সেটা যদিও এই এনসিপি কিন্তু এনসিপির নেতারাই আমরা দেখেছি যে জুলাই আগস্টে ১ম সারির বিপ্লবীদের মধ্যে ভূমিকা পালন করেছে। যদিও এখন তারা এনসিপি গঠন করেছে। কিন্তু সেই বিপ্লবী মনে করেই এখনো কি তাদের সেই বিপ্লবটাকেই ধারণ করছে। আ কিন্তু দল গঠনের পরে তাদের সেই অবস্থানটা আছে কিনা সেটা তাদের আগে চিন্তা করা উচিত ছিল। এখানে আমি ৩ টা পর্যায়ে ভাগ করে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ওয়াকারের ভূমিকা, সেনাপ্রধান মানে সেনাবাহিনী বা সেনাপ্রধানের ভূমিকা, সরকারের ভূমিকা এবং সরকারের দোষ বা ভূমিকা এটা নিয়ে এবং এনসিপির। আ শুরুতেই যেটা বলছিলাম যে এনসিপি কি ভেবেছিল যে আগের পর্যায়ে তারা আছে। তারা কিন্তু একটা দল হয়ে গেছে। তারা আগের পর্যায়ে নেই। যখন ৩২ নাম্বার তারা ভেঙেছিল তখন বুলডোজার হাজির হয়েছিল। সেনাপ্রধান নীরব ছিল। প্রশাসন গিয়ে হাজির হয়নি। পুলিশ ছিল না। তারা একটা স্মুথ অবস্থার মধ্যে দিয়ে তারা কিন্তু ৩২ নাম্বার ভাঙতে পেরেছিল বা অন্যান্য জায়গাগুলো যখন তারা ভাঙতে পেরেছিল তখন কিন্তু এরকম ছিল। যখন মার্চ টু ৩২ নাম্বার ছিল বা মার্চ টু ধানমন্ডি ছিল তখন। কিন্তু সেই জিনিসটাই কি আসলে সেইটাই কি তাদের মাথায় রয়ে গেছে কিনা যে এই মার্চ টু গোপালগঞ্জও তারা সেরকমই সাপোর্ট পাবে, জনগণ আসবে। তারপরে যেরকম ঘোষণা দিয়ে করা হয়েছিল, আ সে জনগণও এসেছে। জনগণ বলতে ছাত্র জনতা বা যারাই ছিল সেখানে। তাদের মতোই লোকজন আবার আসবে। তারপরে বুলডোজার হাজির থাকবে, প্রশাসন চুপ থাকবে এবং কেউ তাদেরকে বাধা দেবে না। সেই জায়গাটাতে মানে ১ বছর পরেও কি তারা সেই জায়গাটাতে রয়ে গেছে কিনা সেটাই হয়তো তারা সেভাবেই চিন্তা করে গেছে। এবং অন্যান্য পদযাত্রাগুলাতে যেরকম অনেক লোক হয়েছে সেখানে হয়তো অনেক লোক হবে সেরকম চিন্তা করেছে। কিন্তু তাদের পাশে কি আসলে লোক ছিল না কেন? তারা সেখানে একা হয়ে গিয়েছিল কেন? ৩২ নাম্বারে যেরকম তারা ঘোষণা দিয়ে গেছে বা অন্যান্য আ ঘটনাগুলো তারা যখন ঘটিয়েছে তখন রাজুতে আয়, এরকম করে তারা কিন্তু প্রচুর মানুষ পেয়েছে। কিন্তু এইখানেও তারা ঘোষণা দিয়ে গেছে। এইখানে তাদের সাথে তারা একা হয়ে গেছে। তো একা তারা কি মানে তাদের সাথে যারা যাওয়ার কথা বা তাদেরকে যারা আমরা দেখেছি যে বিভিন্নভাবে জামাত বা ইসলামিক দলগুলো বিভিন্ন সময় বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যখন তারা আন্দোলন করেছিল তখন কিন্তু ইসলামিক দলগুলো সহ গণ অধিকার পরিষদ সব দলই এসেছিল বিএনপি ছাড়া। তখন বিএনপিকে ব্লেম দেওয়া হচ্ছিল। তো এই মাস্ট গোপালগঞ্জেও তারা নিশ্চয়ই আশা করেছিল যে সবাই যাবে। কিন্তু তারা গেল না কেন অন্যান্য দল? তাহলে কি অন্যান্য দল সেই উম আ গোপালগঞ্জে হাত দিতে চায়নি বা এনসিপি সে আগের অবস্থানেই? এই প্রশ্নগুলোতে থেকেই যায়। এই প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে এবং আমি এখানে জেনারেল ওয়াকার বা সেনাবাহিনীর আসলে কি করার ছিল এখানে? সেনাবাহিনীর প্রশ্নে অনেকে বলে থাকেন যে ৩ আগস্টে সেনাবাহিনী বলেছে যে আর গুলি করবে না। হুম? তো সেখানে শেখ হাসিনার নির্দেশ মতো কাজ করেনি। কিন্তু গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করেছে, ১৪৪ ধারা জারি করেছে, গ্রেপ্তার করেছে। সেটা কেন করল? এখানে কি কোনো নিষিদ্ধ সংগঠন মানে আ ৩রা আগস্ট কি কোনো নিষিদ্ধ সংগঠনের ব্যাপারে আসলে আ করেছিল? মানে শেখ হাসিনা বলেছিল? নাকি ছাত্র জনতার উপর গুলি করার জন্য বলেছিল? সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। সেখানে কিন্তু ছাত্র জনতার উপরে গুলি করার জন্য বলেছিল। এখানে কিন্তু ছাত্র জনতা না। এখানে হচ্ছে একটা নিষিদ্ধ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একটা নিষিদ্ধ সংগঠন কিভাবে মানে একটা উম যার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তারা কিভাবে হামলা করে? এটা হচ্ছে আ সেনাবাহিনীর অবস্থান যে তারা তো অবশ্যই প্রতিহত করতে হবে এবং প্রশাসন প্রতিহত করতে হবে। এটা প্রশাসনের জায়গা থেকে। মানে এনসিপি কি ভেবেছে আ বা আওয়ামী লীগ কি ভাবছে বা এটা ন্যায় অন্যায়ের বিষয়টি অবশ্যই চিন্তার আসে। কিন্তু সেটাকে আলাদা করে দিয়ে ওই মুহূর্তে একটি নিষিদ্ধ সংগঠনকে ঠেকানো এবং নিষিদ্ধ সংগঠনের কার্যকলাপ যেহেতু নিষিদ্ধ, সেই কার্যকলাপ কেন তারা করল সেটার প্রতি উত্তরে কিন্তু প্রশাসন কাজ করেছে এবং সেনাবাহিনী তার ভূমিকা রেখেছে এবং নিরাপদে যে বিপ্লবীরা
বিপ্লবী বলি বা এনসিপি বলি তাদেরকে সরিয়ে এনেছে। এটা সরকারের দায়িত্ব ছিল এবং প্রশাসনের সেনাবাহিনীর দায়িত্ব ছিল বলে আমি মনে করি। সরকারের ব্যর্থতা। সরকার নিষিদ্ধ করেছে কাজকর্ম কিন্তু আ সরকার নিষিদ্ধ করতে পারেনি গোপালগঞ্জে। এটা অবশ্যই সরকারের একটা ব্যর্থতা, চরম ব্যর্থতা। এই ব্যর্থতা সরকারকে দায় স্বীকার করতেই হবে এবং এই ব্যর্থতার জন্য সরকারের আ কয়েকজন উপদেষ্টাকে বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাও উচিত ছিল এখানে। কারণ এখানে উনি উনার প্রশাসনকে সেভাবে উনি সেখানে তৈরি করতে পারেননি। আ যারা ছিল তারা প্রতিহত করতে পারেনি। ঠিক আছে? হয় তৈরি করতে পারেনি বা প্রতিহত করতে পারেনি। তো এখানে প্রশাসনের একটা ব্যর্থতা। তো সব মিলিয়ে আমরা যদি দেখে থাকি আমরা আসিফ মাহমুদকে গতকালকে পুলিশ কন্ট্রোল রুমে থেকে পর্যবেক্ষণ করতে দেখেছি। স্বরাষ্ট্র উপদেষ্টাও সেখানেই ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা থাকা স্বাভাবিক। তাহলে আসিফ মাহমুদ সেখানে কেন ছিলেন? আমরা যে বলে থাকি কিংস পার্টি, তাহলে কি উনি উনার বন্ধুদেরকে রক্ষা করার জন্য, উনার পার্টিকে রক্ষা করার জন্য বা উনার পার্টির জন্য কি নির্দেশ দেওয়া দরকার, সেটার জন্য বা মানে স্বচক্ষে মানে পর্যবেক্ষণের জন্য তিনি সেখানে ছিলেন। তো এই প্রশ্নগুলো আসলে আমার মনে হয় আ আমি সর্বশেষ যেটা বলতে চাই যে এনসিপি ১ম বারের মতো একটা ধাক্কা খেয়েছে গোপালগঞ্জে। তারা সেই জুলাই-আগস্টের কথা চিন্তা করে এবং তাদের দল গঠনের আগে তারা যেভাবে চিন্তা করেছে পরিস্থিতি আসলে সেরকম নেই। সরকারি বুলডোজার গিয়ে হাজির হবে সেখানে এবং মুজিববাদের কবর রচনা করবে সেখানে। আ সেভাবেই তারা প্রিপারেশন নিয়ে গেছে। সেখানে সেরা হুমকি দিয়েছে। মানে Facebook এ সেভাবে স্ট্যাটাস দিয়ে তারা সেখানে গিয়েছে। এবং কিন্তু তারা সেখানে লোকবলও পায়নি, বুলডোজারও পায়নি যেটা তারা ৩২ নম্বরে সবকিছু পেয়েছে, সেই সবকিছু তারা কোন কিছুই পায়নি। কারণ তারা তখন ছিল শেষ মানে বিপ্লব শেষ হওয়ার পরের মুহূর্ত। কিন্তু এখন অনেক দূর গড়িয়েছে পানি। ঠিক আছে? এখানে দল গঠন হয়েছে। বিপ্লবের পরের মুহূর্ত এখন আর নাই। এটা ৩২ নাম্বার না, ওইটা ছিল গোপালগঞ্জ। তো তাদের হিসাব-নিকাশে অনেক ভুল ছিল এবং তাদের লোকবল কম ছিল এবং তাদের সাথে সে বুলডোজারও যায়নি। তারা কবর রচনা করার জন্য যে প্রস্তুতি নিয়ে গেছিল, সেটাও তারা রচনা করতে পারেনি। তো পুরো তাদের ভুলের কারণে, তাদের ক্যালকুলেশন এর কারণে এবং তাদের আ যেই মবের যে মানসিকতা, সেই মানসিকতার কারণে পুরো দেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতির জন্য তারা এখন প্রশাসনের উপর দায় দিচ্ছে। তারা মানে প্রশাসন, সেনাবাহিনীর ব্যর্থতার উপরে দায় দিচ্ছে। কিন্তু তারা এটা চিন্তা করেনি যে তাদের ভুলটা তারা দেখছে না। হুম? এবং তারা তাদেরকে কিন্তু সেনাবাহিনী রক্ষা করে সেখান থেকে নিয়ে এসেছে। তারা কিন্তু পালিয়ে এসেছে। তারা কিন্তু স্বাভাবিক অবস্থায় আসেনি। তারা এখন যদিও বলছে যে তারা আবার যাবে। কিন্তু তারা কিন্তু স্বাভাবিক অবস্থায় আসেনি। তারা ভুলে গিয়েছে। তারা কিন্তু সেখান থেকে পালিয়ে আসতে হয়েছে। এবং সেনাবাহিনী উদ্ধার না করলে তাদের যে কি অবস্থা হতো সেটা আমরা নিশ্চয়ই কল্পনা করতে পারছি না। তো একটি দলের অপরিপক্কতা এবং একটি দলের অদূরদর্শিতা এবং অপরিপক্কতার জন্য আজকে পুরো বাংলাদেশে অনেকগুলো প্রশ্নের জন্ম হয়েছে এবং এটার শেষ কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে। এটার শেষ কোথায় আসলে?